I got nightmares in my head, I fear that the thoughts build up until I can't hear, that my mind fills up into a creature, and it haunts me somewhere much deeper. হ্যালো হাই নমস্কার, আমি লীনা। শুরু করছি আজকে দিনের নতুন একটা ব্লগ। এতক্ষণে তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আজ আমরা কোথায় যেতে চলেছি। আজ যেতে চলেছি আমরা টুয়ার্ডস ওড়িশা, মানে আজ আমরা বালাসোর ডিস্ট্রিক্টটাকে এক্সপ্লোর করব। বালাসোর ডিস্ট্রিক্টে কী কী আছে, মেন কিছু কিছু জায়গা, ঘোরার জায়গাগুলো আজকে আমরা তোমাদের সাথে সেটাই শেয়ার করবো। তোমাদের যাদের হাতে একটুকুও সময় নেই, মোটামুটি একটা দিনের ছুটি, এই শনিবার আর রবিবার, এই ছুটিটা মেনটেন করে তোমরা কিন্তু ঘুরে দেখে নিতে পারো দারুণ কিছু সুন্দর সুন্দর জায়গা, যেখানে তোমরা পাবে পাহাড়, ঝর্ণা আর সমুদ্র। বেশি কথা না বলে চটপট দেখে নিই আমরা কিভাবে আমাদের যাত্রাটা স্টার্ট করলাম। চলো। মর্নিং ফ্রম বাড়ি বার হচ্ছি এখন অনেক দিনের পর। ঘড়িতে বাজে 5:18, ট্রিপ মিটার 0 করে নিয়েছি, ফুয়েল আছে ফুল। চলো। কৃষ্ণ 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 কৃষ্ণ। তো বন্ধুরা, ঘড়িতে বাজে এখন 5:40 আর আছে এই সময় ভাষা মন্দির। এতটা পরিমাণে জাম হয়েছে যে গাড়ি নিয়ে আগানোই যাচ্ছে না, বাইক পর্যন্ত যাচ্ছে না। আজকে মনে হয় অনেকটা সময় নেবে। ব্যাস, ঠিক আছে হয়ে যাবে। চলো দাদা, এই অটোটা একটু সরাতে তবু আগাতে পারছি, যা অবস্থা হয়েছে। আমি তো একে ফুল লোডেড, 3 জন আছি, একটু অসুবিধা হচ্ছে বটে। ঘড়িতে বাজে 6:30 আর আমরা এসে পড়েছি ইকবালপুর মোড়। এখানে একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের সাথে বলি, সেটা হলো আজকে আমাদের যাত্রা টুয়ার্ড দুবলাগুড়ি। 1 বা 2 দিনের ছুটিতে কাজে লাগিয়ে পাহাড়, সমুদ্র, ঝর্ণার স্বাদ নিতে চাইলে অবশ্যই দেখবেন এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ ভিডিও শেষে অনেক গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছি, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তাড়াহুড়ো করে কোনো লাভ নেই, সঙ্গে বাচ্চা আছে, ফ্যামিলি আছে, তো তাড়াহুড়োর কোনো প্রয়োজনই নেই। ধীরে সুস্থে যাব, হোটেল বুকিং করা আছে, সব কিছু করা আছে, তাড়াহুড়োর কিচ্ছু নেই। আমার কাছে ঘোরা মানে বিদ্যাসাগর সেতু, আমার কাছে ঘোরা মানে পাহাড়, সমুদ্র কিংবা নদী। হঠাৎ কবিতা মনে পড়ে গেল। অতঃপর সেই বিদ্যাসাগর সেতু দেখলেই মনে হয় যেন কোথায় ঘুরতে যাচ্ছি। প্রতিটা ব্লগে কিন্তু তোমরা এই একই ডায়লগ শুনতে পাবে, যে বিদ্যাসাগর দেখলেই যেন মনে হয় কোথায় ঘুরতে যাচ্ছি। হ্যাঁ, ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা তোমরা এতক্ষণে থাম্বনেল দেখে বুঝে গেছো, তো সেটার বলার দরকার নেই। ছোট করে 1 ডে ট্রিপ করছি। তো বন্ধুরা, ঘড়িতে বাজে এখন 7:12। আমরা যদি ডানকুনি টোল প্লাজা হয়ে যেতাম তাহলে এই ফ্লাইওভারটা ধরতাম, বাট আমরা ডানকুনি ফ্লাইওভার ধরবো না, তো সেহেতু আমরা বাঁদিক নিয়ে নিলাম এবং আমরা এই রাস্তা ধরে যাচ্ছি। যেহেতু আমরা কোলাঘাট হয়ে যাব, তো সেহেতু এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। ধুলাঘাট টোল প্লাজা ক্রস করে আমরা এখন এগিয়ে যাচ্ছি সামনের দিকে, পাশ দিয়ে। তো বন্ধুরা, ঘড়িতে বাজে 8:16 আর আমরা এখন যাব সোজা পাঁশকুড়ার দিকে। আর যদি বাঁ হাতে বেঁকে যাই তাহলে পৌঁছে যাবো দেউলটি, অতঃপর কোলাঘাট, সেই রূপনারায়ণ নদী। কোলাঘাট একটা ক্রেজ ছিল আগে বাইকাররা লং রুটে ঘুরতে আসার জন্য সিঙ্গেল ডে ঘুরবে, কোথায় যাচ্ছে না কোলাঘাট ধাবা, খাবে দাবে, ঘুরবে, কোলাঘাটে ব্রিজের ওপর ছবি তুলবে, বাস চলে যাবে। কিন্তু এখন দিনে অনেক চেঞ্জ হয়ে গেছে, এখন রাইডাররা সিঙ্গেল ডেতে অনেক জায়গায়, অনেক দূরে ঘুরে আসে। জয়পুর ফরেস্ট তো আছেই, আরও অনেক কিছু জায়গা আছে যেখানে রাইডাররা এখন চা খেতে আসে, যাকে বলে। তো বন্ধুরা, ঘড়িতে বাজে 8:58 আর এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি আজকে দিনের 3য় টোল প্লাজা, যেটা হলো দেবরা টোল প্লাজা।
আখের রস খাবে? আখের রস খাবে? তো আখের রস খাবো ভাবছি, একটু আখের রস খেয়ে নিই, একটু এনার্জি জুগিয়ে নিই, তারপর আবার যাব। তো সকাল সকাল ঠান্ডা ঠান্ডা আখের রসের চুমুক দিতে দিতে আর আমরা এখন পৌঁছে গিয়েছি দেবরা টোল প্লাজা, দেখতেই পাচ্ছ। তো আমাদের এখন এই জুস ব্রেকটা হচ্ছে, জুস ব্রেকটা হয়ে যাক, তারপরে আমরা এগিয়ে যাব। বাজে 9:25 আর আমরা দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ধরে দেবরা টোল প্লাজাতে। সকালবেলা অনেক তাড়াতাড়ি বেরিয়েছি, জামের জন্য আটকে যাই। আমাদের কৈলান থেকে ঠাকুরপুকুর আসতেই প্রায় আমাদের লেগে গিয়েছিল প্রায় 45 মিনিট। তো তারপরে তেমন করে কোথাও দাঁড়ানো হয়নি, মেয়েটা একটু ঘুমিয়ে ঘুমিয়ে পড়ছিল, তো মেয়েটা প্রায় ঘুমিয়ে ঘুমিয়ে পড়ছিল, তো সেই জন্যে দাঁড়িয়ে পড়লাম। তো তখন দাঁড়িয়ে ওকে একটু চিপস বিস্কুট এইসব খাওয়ানো হয়েছিল। আর এখন অনেকটা রাস্তা এসে গেছি, তাই ভাবলাম একটুখানি ওয়াটার ব্রেক নেওয়াটা দরকার। তো দেবরা টোল প্লাজার পাশে দেখলাম আখের রস আছে, তো ভাবলাম একটু এনার্জি ড্রিঙ্ক হিসাবে খাওয়া যেতেই পারে সাতশোরে। তো সবাই 2 গ্লাস করে মেরে দিলাম, ব্যাস। এবার মোটামুটি বাড়ি থেকে আমরা এসেছি 119 কিলোমিটার মতন। আর হিমালয়ান 411 বলতেই হবে, 411, কারণ 450 অলরেডি লঞ্চড এবং অনবোর্ডও। তো আমি মাইলেজ পেয়েছি 33 কিলোমিটার পার লিটার, খারাপ না। কোম্পানি বলে 30-32 কিলোমিটার পাবেন, আবার অনেকে একটু বেশি পাকামো করে সার্ভিস সেন্টারের লোকেরা বলে 35ও পাবেন। তো সেইখানে দাঁড়িয়ে আমরা দুজন বসে এত দূর আসছি, তাও 80+ স্পিড, নট মোর দ্যান 85, বাট 80+ স্পিডে আসছি, তাতে আমি মাইলেজ পেয়েছি 33, ইটস ওকে। তো বন্ধুরা, ঘড়িতে বাজে 9:59, প্রায় 10টা, আর আমরা এসে গেছি আজকের দিনে টোল। সেটা হলো কি টোল? এটা রামপুরা টোল প্লাজা, আর সেটা হলো রামপুরা টোল প্লাজা। ঘড়িতে বাজে 10:49, আর আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি আমাদের দিনের 5ম টোল প্লাজা। দেখতে পেলে তোমরা আমরা কিভাবে বাড়ি থেকে এলাম। এখন আমরা রয়েছি হলদিপাড়া থেকে আর 5 কিলোমিটার দূরে রয়েছি। এখন পেয়ে গেছে খুব জোর খিদে, আর তোমরা জানো আমাদের ব্লগে খাওয়া দাওয়া ছাড়া ব্লগটাই প্রায় অসম্পূর্ণ থেকে যায়, কারণ আমরা 4জনেই ভীষণভাবে খাদ্যরসিক। তো চলো দেখে নিই আজকে আমাদের খাবারে, মানে আমাদের ব্রেকফাস্টে কি কি আছে। ওকে, রয়েছে পনির বাটার মশলা, আর রয়েছে কড়াইশুঁটির কচুরি। তো এই রকম কম্বিনেশন কারা কারা পছন্দ করবে তোমরা একটু জানিও কমেন্টে। দুর্দান্ত লেভেলের খাওয়া দাওয়া হবে আমাদের। আর সবসময় তো আলুর দম কিংবা চিকেনই খাওয়া হয়, আজ ভাবলাম যে পনির করে নিয়ে আসি। আর মা বললো যে চল তোকে আমি আজকে কড়াইশুঁটির কচুরি করে দিই। তো থ্যাঙ্কস টু মা এত সুন্দর কচুরি বানিয়ে দেওয়ার জন্য। আর রয়েছে দারুণ সুস্বাদু পনির বাটার মশলা। কিন্তু এখানে আমি এমন একটা গন্ডগোল করেছি, মানে কি বলবো, ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি একটাও খাবারের প্লেট আনিনি, আর একটাও স্পুনও আনিনি, কিছু আনিনি, শুধু খালি হাতে করতে করতে হাততালি মারতে মারতে চলে এসেছি। তো তার জন্য আমাকে সবাই মিলে একটু বকা দিচ্ছে। কী করবো, বকা খেয়ে নিই আর খাবারটাও খেয়ে নিই, সব হজম হয়ে যাবে। তো চলো দেখা হচ্ছে একেবারে মোটো ব্লগিং সেটআপে। তো বন্ধুরা, ঘড়িতে বাজে এখন 12:35, আর আমরা এসে পৌঁছেছি হলদিপাড়া। এখান থেকে বাঁ হাত দিয়ে চলে গেলেই আমাদের ক্যাম্প উইথ কেয়ার, আমাদের ক্যাম্পের দিকে পৌঁছে যাব। কিন্তু আমরা প্রথমে ক্যাম্পে যাচ্ছি না, আমরা যাব আজকের দিনে ফার্স্ট সাইট সিইংটা করতে, যেটা ক্ষীরচোরা গোপীনাথ টেম্পল। তারপরে অন্যান্য সাইট সিইংগুলো করব, এবং করে সব শেষে আমরা যাব আমাদের ক্যাম্পে। চলো দেখতে থাকো কোন কোন আমরা সাইট সিইং করি। আমরা এখন যাব পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের দিকে। তো সামনে যে পর্বত রেঞ্জটা আপনারা দেখতে পাচ্ছেন, পাহাড় রেঞ্জটা, এটা কিন্তু নীলগিরি পাহাড় রেঞ্জ।
বন্ধুরা আমরা এখন এসে গেছি পঞ্চলিঙ্গেশ্বর, আর এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে। আমরা পার্কিং থেকে প্রায় 1 কিলোমিটার পর্যন্ত হাঁটা রয়েছে। তো সেই হাঁটতে হাঁটতে অলমোস্ট চলে এসেছি। মাঝে অ্যাজ ইউজুয়াল আমাদের রাইডারদের যেটা বাধা থাকে সেটা হচ্ছে এই রাইডিং জ্যাকেট আর শ্যুজ। প্রচণ্ড পরিমাণে কষ্ট হয় এত কিছু পরে, তার উপরে কোনো জায়গায় ট্রেক করে ওঠা বা কোনো জায়গায় যাওয়া সত্যি কষ্টকর। আমি অ্যাজ ইউজুয়াল প্রত্যেকবারের মতো আমি আর রানা এসেছি, অরিত্র আসেনি। তার একটাই কারণ, মুহূর্ত হাঁটতে পারবে না এতটা দূর, তার উপরে উঠতেও পারবে না। মানে ওর কষ্ট হচ্ছে, রোদেতে ও থাকতে পারছে না, ও মোটেই রোদ সহ্য করতে পারে না। ওর গালগুলো লাল হয়ে গিয়েছে, কষ্টও হচ্ছে, সে কারণে ও যাবে না করছে। তো ওর বাবা ওকে নিয়ে বসে আছে, আর আমি আর আমার ভাইজান দুজনে মিলে চলে এসেছি। হাঁটতে হাঁটতে যাচ্ছি, প্রত্যেকবারে যা করে থাকি আর কি। তো চলো যাই, দেখি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম পঞ্চলিঙ্গেশ্বরে ভিজিট আমাদের। খুব এক্সাইটমেন্ট লাগছে, কারণ অনেক দিন থেকে পঞ্চলিঙ্গেশ্বরের ব্যাপারে দেখে আসছি, পড়ে আসছি, শুনে আসছি অনেক ছোট থেকেই। তো খুব যাওয়ার ইচ্ছা ছিল। একটা ছোট্ট ইনফরমেশন দিই, পঞ্চলিঙ্গেশ্বর মন্দির কিন্তু সকাল থেকে খোলা হয় আর বিকেল 5টার মধ্যে বন্ধ হয়ে যায়। এই হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বরের গেট। আপনাদের এই সিঁড়ি ভেঙে কিন্তু বাবার কাছে পৌঁছাতে হবে। বেশ অনেক কটা সিঁড়ি, প্রায় 300 থেকে 350টার মতো। যদি আমি ভুল হয়ে থাকি তাহলে আপনারা কমেন্টে কিন্তু জানাবেন। এবারে চলে আসি মন্দিরের ব্যাপারে বেশ কিছু রহস্যজনকের কথা। প্রথমত, ভারতের ওড়িশার বালাসোর জেলায় অবস্থিত এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। ভিতরে স্থাপিত 5টি শিবলিঙ্গের নামানুসারে এর নামকরণ করা হয়েছে। মন্দিরটি নীলগিরি পাহাড়ের কাছে অবস্থিত রয়েছে। হিন্দু শাস্ত্র মতে কথিত আছে যে শিবলিঙ্গ বনবাসের সময় ভগবান রামের স্ত্রী মাতা সীতা দ্বারা স্থাপিত হয়েছিল। আরেকটি গল্পে বলা হয়েছে যে রাজা বানাসুর সৌন্দর্যের কারণে এই স্থানে শিবলিঙ্গের পূজা করেছিলেন। একটি বহু বর্ষজীবী স্রোত যা এই এলাকার প্রধান আকর্ষণ। নিয়মিত শিবলিঙ্গগুলোকে ধৌত করে যখন এটি তাদের উপর দিয়ে প্রবাহিত হয়, দারুণ দেখতে লাগে। মন্দিরে পৌঁছানোর জন্য স্রোতের সমান্তরালে পাথরের উপর শুয়ে জলের স্রোতের ভিতরে লিঙ্গগুলিকে স্পর্শ করে পূজা করতে হয়। জুতো রেখে দিয়েছি, এখন যাব মন্দিরের দিকে। তো আমরা এলাম এখান থেকে এসে এই যে রানা গেছে। একটা ব্যাপার নিয়ে আমার খুব খারাপ লাগছিল, সেটা হচ্ছে যে সমস্ত ছেলেরা বাবাকে স্পর্শ করছে, অনুভব করছে, কারণ ছেলেরা জামা কাপড় খুলে খানিকটা ওরা চলে যাচ্ছে, বেশ কিছুটা অংশ খুলে দিচ্ছে জামা টামা, তো ওদের কোনো প্রবলেম নেই। কিন্তু কোনো মেয়েরা ওখানে যাচ্ছিল না। কিন্তু আমার ভাই ফিরে এসে আমাকে বলল যে যা, তুই ওখানে যা, বাবার কাছে মনটা একেবারে শান্তি হয়ে যাবে। তো এই হচ্ছে বাবার সেই লিঙ্গের স্থান। বাবা শিবশম্ভু স্বয়ং ওখানে বিরাজ করেন, এটা আমার মনে হয়, কারণ খুব কষ্ট হচ্ছিল উপরে উঠতে আর বাবার কাছে স্পর্শ করতেই কি বলবো, মনটা এক কথায় খুশি হয়ে গেল, মনটা একেবারে শান্তি হয়ে গেল, ধন্য হয়ে গেলাম আমি। তো অনেক মেয়েরা আমাকে দেখে তারপরে ওখানে গিয়েছিল।
তো এত ভালো লাগবে, আমি সবাইকে রেকমেন্ড করব একবার হলেও বাবার দর্শন করে যাও, বাবার স্থানে বাবাকে স্পর্শ করে অনুভব করে যাও। যেহেতু আমরা সবাই সকালবেলা থেকে নিরামিষই খেয়েছিলাম, অন্নগ্রহণ করিনি, তাই আমি আমার ভাই দুজনেই ওখানে অঞ্জলি দিলাম আর বাবার মাথায় জলও ঢাললাম। মনটা জাস্ট এক কথায় খুব খুশি হয়ে গিয়েছে। একটা ইম্পর্টেন্ট কথা বলি, সেটা হচ্ছে বাবা পঞ্চলিঙ্গেশ্বরকে ঘিরে রয়েছে এই পঞ্চবটের গাছ। সাধারণত বটগাছের একটি করেই পাতা দেখতে পাওয়া যায়, দেখো, কিন্তু এই বটগাছটার কিন্তু 5টা করে পাতা রয়েছে, একটা শীষের মধ্যে 5টা করে পাতা রয়েছে। এটা কিন্তু আর কোনো জায়গাতে এমন বটগাছ কিন্তু তোমরা দেখতে পাবে না, শুধুমাত্র পঞ্চলিঙ্গেশ্বরে আসলেই এই বটগাছটা দেখা মিলবে। পুরো জায়গাটা ঘিরে রয়েছে। আর এই যে বটগাছটার নিচেই রয়েছে বাবা শিবশম্ভু বা পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের পঞ্চলিঙ্গেশ্বর। তো পঞ্চলিঙ্গেশ্বর ঘোরা আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা একেবারে অলমোস্ট গেটের সামনে। আমাদের যেতে সময় লেগেছে, আমরা 2:50 সেই গেট থেকে যাত্রা স্টার্ট করেছিলাম। আর এখন বাজে কটা বাজে না? ও এখন বাজে 4:03। আমরা একটু বেশি সময় নিয়েছিলাম ওখানে, কারণ এমনিতে অতটা সময়ও লাগবে না, যেতে হয়তো হার্ডলি আধা ঘন্টা, আর ওখানে গিয়ে 10 মিনিট 15 মিনিট, আর তারপরে আবার ফের ব্যাক। ঠিক আছে, আধা ঘন্টারও কম লাগবে। যেহেতু আমাদের এই সমস্ত ড্রেস পরে আছি, সেই জন্য আমাদের আস্তে আস্তে যেতে হয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে, আর ক্যামেরা ফটোগ্রাফি করতে একটু তো দেরি হবেই, সেই কারণে একটু দেরি হয়ে গেছে। আর আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট গেটের সামনে। এই ছিল, চলো এরপরে আর কোথায় কোথায় যাই তোমাদের সাথে সেটাও শেয়ার করব। চলো দেখা হচ্ছে একেবারে মোটো ব্লগিং সেট আপে। ঘড়িতে বাজে 4:41 আর আমরা পঞ্চলিঙ্গেশ্বর থেকে বেরিয়ে পড়লাম। এটা হলো পঞ্চলিঙ্গেশ্বরের পার্কিং লট, যেটা পার্কিং পেয়েবেল পার্কিংয়ের ফিজটা হলো 2 হুইলার 10 টাকা, 4 হুইলার 100 টাকা এবং বাসের একই রকম। তো এখানে কিছু লোক বসে আছে। আমাদের দুটো গাড়ি এবং লাগেজ ছিল, 150 টাকা চার্জ করলো উইদাউট এনি কাগজে। ঠিক আছে, বলে লাগেজের জন্য 130 টাকা নিয়েছে। গাড়িতে দুটো লাগেজ ছিল আর 4টে হেলমেট রেখে গিয়েছিলাম। ঠিক আছে, কেস করার জায়গা নেই, ভিডিওতে আমি এটা রাখলাম, আপনাদের সুবিধার্থে বললাম। এই জায়গাটা একটু বুঝে শুনে আপনারা হ্যান্ডেল করে নেবেন। তো আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো ইমামি জগন্নাথ টেম্পল। 4:45 হয়ে গেছে ঘড়িতে, আর এতক্ষণে মন্দির খুলে গেছে। এখানে অনেকটা সময় নিয়ে নিলো, অনেকটা হেঁটে যেতে হয়, প্রায় 1 কিলোমিটার, আর অনেকটা রাস্তা আমরা হেঁটে এসেছি। তো সেই জন্য মন্দিরে চড়ে আবার পুজো দেওয়াটা অনেকটা চাপ ছিল। লিনা আর রানা দুজনে উঠেছিল পুজো দিতে, বাট মেয়েটা শরীরটা ভালো লাগছিল না, সেই জন্য ওখানে আমি নিচেই বসেছিলাম। তো আমরা এখন ইমামি জগন্নাথ টেম্পল দেখব, তারপরে ওখান থেকে ক্ষীরচড়া গোপীনাথ দেখব, দেখে দুবলাগাড়ি বিচ ক্যাম্পে আমরা চলে যাবো আজকের জন্য একবারে। তো আমরা যাওয়ার কথা এখন ইমামি জগন্নাথ টেম্পল, বাট এখান থেকে সামনেই জাস্ট 1 মিনিটের রাস্তা নীলগিরি জগন্নাথ মন্দির এবং তার সঙ্গে নীলগিরি রাজবাড়ি। তো আমার সামনেই যেটা দেখতে পাচ্ছেন, এটা নীলগিরি জগন্নাথ মন্দির। এখানে ছোট্ট একটা ইনফরমেশন শেয়ার করি, সেটা হলো ওড়িশা ডিস্ট্রিক্টের প্রায় সমস্ত মন্দিরই দুপুর 12টায় বন্ধ হয়ে যায়, আবার বিকেল 3টের সময় খোলে, কারণ শ্রী শ্রী জগন্নাথ দেব এই সময় ভোগ নিবেদন করেন এবং বিশ্রাম করেন। আমরা আর এই মন্দিরের ভেতরে প্রবেশ করিনি, তার একটাই কারণ হচ্ছে ভিতরে ক্যামেরা হচ্ছে প্রোহিবিটেড রয়েছে, ভিতরে ক্যামেরা করা যাবে না। আর দ্বিতীয় কারণ হচ্ছে জুতো খুলতে হবে, আর জুতো খুলে অনেকটা সময় চলে যাচ্ছে প্রত্যেকটা জায়গায়, তাই আমরা আর ওখানে ভিজিট করিনি। আর এটা হচ্ছে নীলগিরি প্যালেস, তোমরা চাইলে এখানে এসে ঘুরে দেখে নিতে পারো। আর এখানে রয়েছে প্রচুর পরিমাণে জগন্নাথ মানেই হচ্ছে খাজা প্রসাদ। তো যারা যারা মন্দিরে পুজো দিতে যাও তারা কিন্তু এখান থেকে খাজা প্রসাদ কিনে নিয়ে ভিতরে প্রবেশ করতে পারো, বেশ ভালো লাগবে তোমাদের। বেশ সুন্দর প্রাচীন কারুকার্যে ভর্তি হচ্ছে এই নীলগিরি প্যালেস, বাট এখন কিন্তু সবই ভগ্নপ্রায়। দেখতেই পাচ্ছ বাইরের পরিবেশটা বেশ সুন্দর দেখতে, মানে বাইরের কারুকার্যগুলো।
ওখান থেকে বেরিয়ে নীলগিরি পর্বতের পাদদেশে সূর্যাস্ত দেখতে দেখতে আর এই ওয়েদারটাকে এনজয় করতে করতে আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের নেক্সট গন্তব্যস্থল ইমামি জগন্নাথ টেম্পলে। আমরা এই মুহূর্তে রয়েছি ইমামি জগন্নাথ টেম্পল, যেটা ইমামি কোম্পানির দ্বারা নির্মিত রয়েছে। চলো, ইমামি জগন্নাথ টেম্পলে একেবারেই কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, তাই সবটুকু আমরা ফোনেতেই কভার করলাম। মন্দিরে প্রবেশের আগে বিনামূল্যে জুতো রাখার কাউন্টার রয়েছে, সেখানে এমন ব্যাগ দিচ্ছে, সেখানে জুতো রেখে টোকেন নিয়ে হাত ধুয়ে কিন্তু তারপরেই মন্দিরে প্রবেশ করতে হবে। এই হাত ধোয়ার ব্যাপারটা না আমার খুব ভালো লাগলো। জুতো খুললাম কিন্তু মন্দিরে প্রবেশ করব আর হাতটা কোথায় ধোবো সেরকম একটা ব্যাপার, বড্ড প্রবলেমে পড়তে হয়। সবসময় তো ব্যাগের মধ্যে জল হয়তো থাকলো না, বা জল থাকলো সেটা রাখার একটা ব্যবস্থা নেই, তো এটা রয়েছে। এবং হাত শুধু নয়, এখানে হাত সমেত পাও ধুয়ে তারপরে কিন্তু মন্দিরে প্রবেশ করতে হবে। পুরো মন্দিরটা পুরীর জগন্নাথ দেবের মন্দিরের আকারে নির্মিত, কিন্তু একটা বিশেষত্ব আছে। পুরো মন্দিরটাই কিন্তু রথের উপরে রয়েছে। দেখতে পাচ্ছ এখানে রথের চাকা রয়েছে আর সামনে কিন্তু রয়েছে ঘোড়া। অত্যন্ত সুন্দর। এখানে না আর বেশি কথা বলা যায় না, শুধু পরিবেশটাকে জাস্ট ফিল করতে হয়। আমরা হয়তো ভাবছিলাম তাড়াতাড়ি আসতে পারিনি, প্রচণ্ড দেরি হয়ে গিয়েছে, কিন্তু ঠিক এই সন্ধ্যার সময় আসলে এই যে মায়াবী আলোটা আমরা কিন্তু মিস করে যেতাম। দেখুন এত সুন্দর করে লাইটিং দিয়ে কারুকার্যর তো মানে তুলনা হয় না, আর এই লাইটগুলো এত অস্বাভাবিক সুন্দর লাগছে যেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। আর পুরো মন্দিরটা এতটা নিট অ্যান্ড ক্লিন। শুধুমাত্র জগন্নাথ দেবের মন্দির নয়, এছাড়াও নানান দেবদেবীর মন্দির রয়েছে যেখানে মহাদেব রয়েছে। আর এটা হচ্ছে হোমের জায়গা, মানে যজ্ঞের জায়গা। এখানে রেগুলারলি যজ্ঞ করা হয়। খুব সুন্দর লাগবে এখানে আসলে। সবাইকে বলবো একবার বালাসোরে ভিজিট করতে আসছো আর ইমামি জগন্নাথ যদি না ভিজিট করো তাহলে কিন্তু খুবভাবে সব কিছু মিস করে যাবে। জায়গায় জায়গায় খুব সুন্দর করে গার্ডেনিং করা রয়েছে, তার সাথে এই মূর্তিগুলো, উফ কি বলবো, অস্বাভাবিক সুন্দর লাগছে। এবার আসো একবার, এখানে বেশ ভালো লাগবে আসলে। সকালবেলা অনেকেই ভিজিট করো, কিন্তু আমি বলবো একবার এই সন্ধ্যের সময়, সন্ধে হওয়ার আগে বা সন্ধেবেলা এসে একবার ভিজিট করে দেখবে। দুর্দান্ত দেখতে লাগছে, দুর্দান্ত। সেই দুপুরে খাওয়া মানে 11:30-12টা নাগাদ খেয়েছিলাম। তারপর থেকে তো পেটে কিছুই পড়েনি। ভিডিও করার চক্করে সব আমাদের জলাঞ্জলি যায়, ঠিকঠাক মতো খাওয়াও হয় না, ঠিকঠাক মতো সময়ও দিতে পারি না। জানো তো কথায় বলে ভোগ দর্শনে নাকি দুঃখ দুর্দশা ঘোচে। আমরা ভোগ দর্শনও করলাম আর প্রসাদও পেলাম, আর খেতে এক কথায় অসাধারণ ছিল। প্রাপ্তি হিসাবে এই প্রসাদ একটা আমার জন্য নিয়েছি আর অরিত্রার জন্য এক্সট্রা একটা চেয়ে নিয়েছি। মানে এর থেকে পরম শান্তি কিছু হতে পারে না। মানে কি বলবো, কোথাও ঠাকুর স্থানে এলাম আবার প্রসাদও পেলাম, উফ মনটা খুশ হয়ে যায় এক কথায়, সত্যি। চলো যাওয়া যাক। ক্যাম্প থেকে আমাদের ফোন করছে, একেবারে দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। জগন্নাথ টেম্পলকে টাটা বাই বাই করে আমরা এখন
চলে যাচ্ছি। ইমামি জগন্নাথ টেম্পল থেকে ক্ষীরচোরা গোপীনাথের দূরত্ব ছিল মাত্র আধা ঘন্টা, আর ওই রাস্তার উপর দিয়েই আমাদের যেতে হতো। কিন্তু অনেক বেশি টাইম হয়ে গিয়েছিল, আর আমাদের ক্যাম্প থেকে বারে বারে ফোনও করছিল, সেজন্য আমাদের আর ক্ষীরচোরা গোপীনাথের ভেতরে প্রবেশ করা হয়নি। বাইরে থেকেই দেখে আমরা চলে গিয়েছিলাম। তোমরা চাইলে এই মন্দিরে আসতে পারো, বেশ ভালো লাগবে আসলে। ক্ষীরচোরা গোপীনাথের বাইরে থেকে দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের ক্যাম্পের উদ্দেশ্যে। এই ফাঁকে তোমাদের সাথে কয়েকটা কথা একটু শেয়ার করে দিই। সেটা হলো, তোমরা যারা ডুবলাগাড়ির পুরো ট্যুরটা করতে চাও তাদের জন্য বলছি, সাইট সিনের মধ্যে রয়েছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, ইমামি জগন্নাথ টেম্পল, আর রয়েছে ক্ষীরচোরা গোপীনাথ টেম্পল। এবার যারা বাইক বা পার্সোনাল গাড়ি নিয়ে প্রথমবার আসবেন তারা হয়তো ভাবছেন কোন জায়গাটা আগে করব। তাদের জন্য বলি, যদি আপনারা সকাল 10:30 থেকে 11টার মধ্যে বালাসরে প্রবেশ করে গেছেন, তারা অবশ্যই প্রথমে ক্ষীরচোরা গোপীনাথ টেম্পল করবেন, তারপরে ইমামি জগন্নাথ, তারপর নীলগিরির জগন্নাথ টেম্পল, নীলগিরি রাজবাড়ি দেখে আপনারা সোজা চলে যাবেন পঞ্চলিঙ্গেশ্বরের উদ্দেশ্যে, এবং সেখান থেকে চলে যাবেন আপনাদের ক্যাম্পে বা হোটেলে। শুধুমাত্র পঞ্চলিঙ্গেশ্বর মন্দির বাদ দিয়ে বাকি প্রায় সমস্ত মন্দিরই ভোর 5টা থেকে দুপুর 12টা পর্যন্ত খোলা থাকে, আবার 3টে থেকে রাত্রির 8টা বা যে সমস্ত মন্দিরে যেমন রয়েছে সেই অনুযায়ী খোলা থাকে। কিন্তু যারা আমাদের মতো একটু দেরিতে অর্থাৎ 12টা নাগাদ বালাসরে প্রবেশ করবেন তারা অবশ্যই কিন্তু আগে পঞ্চলিঙ্গেশ্বরটা করে নেবেন। তারপরে ওর থেকে একটু দূরেই রয়েছে নীলগিরি রাজবাড়ি ও নীলগিরি জগন্নাথ টেম্পল, ওটা দেখে আপনারা সোজা চলে আসবেন ইমামি জগন্নাথ টেম্পল, ক্ষীরচোরা গোপীনাথ টেম্পল হয়ে আপনারা ক্যাম্পে বা হোটেলে প্রবেশ করতে পারেন। তো বন্ধুরা, আমরা অলমোস্ট আমাদের ক্যাম্পের কাছে এসে গিয়েছি, আর ভিডিওটা বেশি লেন্দি করছি না। আজকের মতো ব্লগটা এখানেই করছি, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।